মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি মানেই যেন এক বিশাল অত্যন্ত জটিল দাবার বোর্ড, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আমরা আজ একেবারে গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে উপসাগরীয় অঞ্চলে ক্ষমতার সমীকরণগুলো প্রতিনিয়ত পাল্টাচ্ছে আর তার ঢেউ কিভাবে চারদিকে আছড়ে পড়ছে। আজ আমরা পুরো বিষয়টা মূলত 5টি ধাপে বোঝার চেষ্টা করব। যুদ্ধ, শান্তির দোটানা, একটা ব্যর্থ পরিকল্পনার ব্যবচ্ছেদ, উপসাগরীয় নিরাপত্তার ভ্রান্তিবিলাস, ভেঙে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের ভূরাজনৈতিক জুয়া এবং সবশেষে নতুন ইসরায়েল আমিরাত ঐক্য। এই ধাপগুলো দিয়ে আমরা দেখব কিভাবে প্রাথমিক কিছু দ্বন্দ্ব আর অর্থনৈতিক বিপর্যয় আজকের এই নজিরবিহীন সামরিক জোটগুলোর জন্ম দিচ্ছে। চলুন একেবারে প্রথম ধাপটি দিয়ে শুরু করা যাক, দ্য ওয়ার অ্যান্ড পিস ডিলেমা, বা যুদ্ধ আর শান্তির এক অদ্ভুত দোটানা। ভাবুন তো, দুই চিরশত্রুরই হঠাৎ করে ঠিক একই জিনিস দরকার। হ্যাঁ, ঠিক তাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র আর ইরানের স্বার্থটাকে একটু খেয়াল করুন। একদিকে যুক্তরাষ্ট্রের দরকার তেলের দাম নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি কমানো, তাই প্রণালীটি খোলা রাখা তাদের জন্য জরুরি। অন্যদিকে ইরানের তেলের স্টোরেজ একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় তেল রপ্তানি করতে তাদেরও এই রুটটি দরকার। মানে দাঁড়াচ্ছে, উভয়েরই প্রণালীটি খোলা রাখা প্রয়োজন, কিন্তু কারণগুলো সম্পূর্ণ সাংঘর্ষিক। আর এই অদ্ভুত ব্যালেন্সের কারণেই এখানে সামান্য কোনো সংঘাত বাঁধলে পুরো উপসাগরীয় অঞ্চলের বিশাল অবকাঠামো একেবারে ধ্বংসের মুখে পড়বে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি কি? পয়েন্টটি হল, বর্তমানে যদি কোনো কূটনীতিক চুক্তিতে পৌঁছানোও যায়, তাতে যুক্তরাষ্ট্রকে মূলত 3টি বিশাল কৌশলগত ক্ষতির মুখে পড়তে হবে। প্রথমত, শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন তো হবেই না, উল্টো বর্তমান রেজিমের ক্ষমতা আরও বাড়বে। দ্বিতীয়ত, ইরান তাদের নিজেদের মিসাইলের কন্ট্রোল নিজেদের হাতেই রেখে দেবে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় ধাক্কাটি হল, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের একছত্র আধিপত্য বা ডিফ্যাক্টো কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে। কিভাবে একটা বড়সড় গোপন পরিকল্পনা পুরোপুরি মুখ থুবড়ে পড়ল, সেটাই দেখব এখন। সোর্স বলছে, এই অঞ্চলে একটা বড়সড় পট পরিবর্তনের জন্য রীতিমতো একটা 3 ধাপের ছক কষা হয়েছিল। পরিকল্পনাটা ছিল এমন: ইরানের সুপ্রিম লিডারকে সরিয়ে দিয়ে দেশটিতে শাসন ব্যবস্থার পতন ঘটানো। এর প্রথম ধাপে ছিল কুর্দিদের দিয়ে স্থলপথে আক্রমণ, দ্বিতীয় ধাপে আধাসামরিক বাহিনীর বোমা হামলা ও রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্ষোভ, আর শেষ ধাপে একটা বিকল্প নেতৃত্ব দাঁড় করানো। কিন্তু মজার ব্যাপার হলো, প্রবল আঞ্চলিক বিরোধিতার কারণে এই মাস্টার প্ল্যানের প্রতিটি ধাপ একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরিকল্পিত লক্ষ্য আর বাস্তবতার মধ্যকার এই তফাৎটা আসলেই বিশাল। যেটা হওয়ার কথা ছিল রেজিম চেঞ্জ, সেটা উল্টো হয়ে দাঁড়ালো রেজিম এনহ্যান্সমেন্ট। বিশেষ করে মিনাবের একটা স্কুলে যখন মর্মান্তিক বোমা হামলায় 156 জন নিহত হল, আর সবচেয়ে মর্মান্তিক হল এর মধ্যে 120 জনই ছিল শিশু, তখন এই ট্র্যাজেডি পুরো সিনারিওটাই পাল্টে দেয়। ইরানের সাধারণ মানুষের জনমত পুরোপুরি পশ্চিমা দেশগুলোর বিপক্ষে চলে যায়। আর ঠিক এখানেই আমরা ঢুকছি তৃতীয় ধাপে, শ্যাটারিং দ্য গালফ বাবল। অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের সেই তথাকথিত নিরাপদ বাবলটা কিভাবে ভেঙে চুরমার হল। একটু চিন্তা করুন তো, অঙ্কটা $120 বিলিয়ন। পশ্চিমা চাপের পাল্টা জবাব হিসেবে ইরান যখন তাদের সামরিক সক্ষমতার ঝলক দেখালো, তখন স্রেফ হাওয়া হয়ে গেল দুবাই আর আবুধাবি স্টক এক্সচেঞ্জের $120 বিলিয়ন মার্কেট ভ্যালু। উপসাগরীয় দেশগুলোর যে একটা ইলিউশন ছিল না, যে তারা সবকিছুর ধরাছোঁয়ার বাইরে একটা সুরক্ষিত প্লেগ্রাউন্ডে আছে, এই একটা ধাক্কাতেই সেই ভ্রান্তিবিলাস পুরোপুরি শেষ হয়ে যায়। আর এই বিশাল আর্থিক ধাক্কার পেছনের কারণটা কিন্তু আকাশ থেকে নেমে আসা এক বিশাল ধ্বংসযজ্ঞ। ডেটাটা খেয়াল করুন, শুধু 28 মার্চের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে আঘাত এনেছে 1872টি ড্রোন, 398টি ব্যালিস্টিক মিসাইল আর 15টি ক্রুজ মিসাইল। ভাবা যায়? এর ফলে ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতেও পরিণত হয় সবচেয়ে বেশি টার্গেটেড হওয়া রাষ্ট্রে। আর এই ধ্বংসযজ্ঞের চেন রিয়াকশনটা ছিল ভয়াবহ। এটা শুধু একটা বা দুটো জায়গায় আটকে ছিল না। 18,400 ফ্লাইট ক্যান্সেল, রিয়েল এস্টেট খাতের লেনদেন এক ধাক্কায় 37% ডাউন, দুবাইয়ের 7টা বড় বড় ল্যান্ডমার্ক হোটেল বাধ্য হয়ে বন্ধ করে দিতে হলো, এমনকি ডেটা সেন্টারগুলোর অপারেশন পর্যন্ত থমকে গেল। এই অঞ্চলের সেই চোখ ধাঁধানো গ্লিটারিং ইকোনমি একেবারে টালমাটাল হয়ে পড়ে। ড্যামেজটা শুধু এখানেই থেমে থাকেনি, তাদের ভারী শিল্প খাতও এক মারাত্মক আঘাত খায়। ড্রোন হামলায় আল তাওয়েলা স্মেল্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পর বছরে 3 মিলিয়ন টন অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষমতা যেন চোখের পলকে অফলাইন হয়ে গেল। ইকোনমির জন্য এটা যে কত বড় একটা ধাক্কা, তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? পশ্চিমা উদারতার মোড়কে নিজেদের প্রেজেন্ট করলেও এত বড় ক্ষতি ধামাচাপা দিতে সংযুক্ত আরব আমিরাত রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল।
কেউ যদি এই ধ্বংসযজ্ঞের একটা ভিডিও ধারণ করে বা শেয়ার করে তবে সেই বিদেশি নাগরিকের জন্য অপেক্ষা করছিল $2,60,000-এরও বেশি জরিমানা আর পাক্কা 10 বছর পর্যন্ত জেলের সাজা। সোজা কথায় নিজেদের ইমেজ বাঁচাতে এটা ছিল একটা ডেসপারেট মুভ। এবার আসি আমাদের 4 নম্বর অংশে, সংযুক্ত আরব আমিরাতের ভূরাজনৈতিক জুয়া। ক্রমাগত এসব হামলার মুখে পড়ে আমিরাতের শীর্ষ নেতৃত্ব দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় পড়ে যায়। আর তখনই তারা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশলগত চাল চালে। প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বা MBZ-এর ট্র্যাক রেকর্ড দেখলে বুঝবেন তিনি বরাবরই অত্যন্ত আগ্রাসী পদক্ষেপ নিতে পছন্দ করেন। 2011 সালে আরব বসন্ত থামিয়ে দেওয়া থেকে শুরু করে 2015 সালে বিভিন্ন আঞ্চলিক গৃহযুদ্ধে ফান্ডিং বা 2017 সালে ট্রাম্পের সাথে MBS-এর পরিচয় করিয়ে দেওয়া, সবখানেই তার ভূমিকা স্পষ্ট। আর বর্তমানে এসে তিনি খেললেন এক অভাবনীয় জুয়া। সোজা সৌদি আরবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি ওপেক থেকেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এমন জুয়া খেলতে গিয়ে আমিরাতের ভেতরেই যে বিশাল ফাটল ধরেছে সেটা কিন্তু আর গোপন নেই। দুবাইয়ের আমিরের একটা টুইট খেয়াল করুন। তিনি বলেছেন, জনকল্যাণমূলক কাজে স্বার্থপরতা হল বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা, কারণ মাতৃভূমি অবিভাজ্য। সরাসরি নাম না নিলেও রিয়াদের সাথে আমিরাতের এই ক্রমবর্ধমান দূরত্বের বিষয়ে এটা যে একটা গভীর সমালোচনামূলক বার্তা তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যার ফলে আমরা এসে পড়েছি আমাদের পঞ্চম এবং শেষ অংশে, নতুন ইসরায়েল আমিরাতক্ষ। নিজেদের প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন হয়ে এবং ইরানের হাত থেকে বাঁচতে আমিরাত এমন এক দিক থেকে সুরক্ষার সন্ধান করল যা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত। আমাদের অ্যানালাইসিস ঘাটলে দেখা যায় দৃশ্যপটে রীতিমতো প্রকাশ্য এক সামরিক চুক্তি চলে এসেছে। ইসরায়েল তাদের বেস্ট ডিফেন্স সিস্টেমগুলো সোজা আবুধাবিতে বসিয়ে দিয়েছে। 20 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করা স্পেকট্রো সিস্টেম, রকেট আর ড্রোন নিমিষেই ধ্বংস করে দেওয়ার আয়রন বিম আর সেই বিখ্যাত আয়রন ডোম, এই পুরো সেটআপ এখন আমিরাতে সুরক্ষায় নিয়োজিত। এই স্ট্র্যাটেজিক চুক্তির সবচেয়ে বড় ইম্প্যাক্টটা কি জানেন? ইসরায়েল তাদের নিজেদের সীমানার অনেক অনেক বাইরে একেবারে পারস্য উপসাগরের বুকে একটা পাকাপোক্ত ঘাঁটি পেয়ে গেল। আর এই পুরো জোটটার মূল লক্ষ্যই হল এই অঞ্চলে ইরানের প্রভাবকে যে কোনো মূল্যে আটকে রাখা। তাহলে সব মিলিয়ে হিসাবটা কি দাঁড়ালো? এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, এরপর বিশ্বমঞ্চের পর্যবেক্ষকদের সামনে এখন একটাই বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই বিশাল দাবার বোর্ডে এই নতুন ইসরায়েল আমিরাত অক্ষ তৈরি হওয়ার পর সৌদি আরব, তুরস্ক বা কাতারের মতো আঞ্চলিক শক্তিগুলো কি চুপ করে বসে থাকবে, নাকি তারাও এই জোটকে রূপতে নতুন কোনো ঐক্য করবে? আর যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে? প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজকের এই এক্সপ্লেনার শেষ করছি। ভালো থাকবেন আর এই সমীকরণগুলোর দিকে নজর রাখবেন।